সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে সবচেয়ে বড় খবর, ময়নাগুড়িতে নিজের মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দমোহনীতে। জেলা জুড়ে জাল সিম কার্ডের রমরমা ব্যবসায় জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 3। রাজগঞ্জে মাটি চাপা পড়ে গুরুতর জখম 2 মহিলা সহ 3 গ্রামবাসী। এবার আসছে বিস্তারিত সংবাদে। 2 ভাইয়ের বিবাদের মধ্যে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল মায়ের, গুরুতর জখম দাদা। জলপাইগুড়ির ময়নাগুড়ির আব্দুল মোড় এলাকায় ঘটে এমনই বিস্ময়কর ঘটনায় অভিযুক্ত ছোট ভাই বাপি রায়কে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর জখম দাদা দিলীপ রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেশীদের দাবি, মা কাকে বেশি ভালোবাসে তাই নিয়ে দ্বন্দ্ব ছিল 2 ভাইয়ের। রবিবার দুপুরবেলায় দাদাকে আগে চা দেওয়া নিয়ে রেগে যায় ছোট ভাই বাপি। কথা কাটাকাটির মাঝে মায়ের মাথায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুনিতা দেবীর। বাধা দিতে গেলে আক্রান্ত হন দাদাও। আহত অবস্থায় দাদা দিলীপ রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত ভাই বাপি রায়কে গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ। আজকে আমার তো পাশেই বাড়ি, পরে হাল্লা চিল্লা শুনে আসলাম। এসে দেখি যে বাপ্পি রায়, যে এখন থানাতে আছে, ধরা পড়ছে। সে তার বড় দাদার সাথে কি একটা বদসা বাজছে, বাজার পরে ওর মার কাছে গেছে। ওর মার কাছে একটু কথা কাটাকাটি হচ্ছে। হওয়ার পরে ওর দাদা দিয়ে ওর মার মাথায় সোজা এইভাবে মারে কোপ। ওর মা ওখানেই পড়ে যায় এবং ওখানেই ডেট। গলাতেও কোপ মারা হয়েছে জানা যাচ্ছে। গলাতে একবার মারছে, কিন্তু মাথা ফাটকি হয়ে গেছে। এবার ওই দেখে ওর বড় দাদা দৌড়ে গিয়ে বাপির যে ছেলে অয়ন, আব্দুল মোড়ে চার দোকানে বসেছিল, ওকে বলছে যে তোর ঠাকুমাকে তোর বাবা মারতেছে। অয়ন এসে দেখে ওর ঠাকুমা অলরেডি ডেড। এবার অয়নকে কোপ দিতে গেছে, অয়ন ভাগছে। এবার এদের এটা সাংসারিক কোনো একটা ঘটনা আছে। আরেকজন তো হাসপাতালে ভর্তি জলপাইগুড়ি। হ্যাঁ, ওনাকেও কোপ মারছে পিছন দিকে। ওকে হয় ও বাপির বড় দাদা। এর কি নিয়ে অশান্তি চলছিল? সাংসারিক কোনো একটা আছে ওদের। যেটা শোনা যাচ্ছে ছোট ছেলেকে বেশি ভালোবাসা, এরকম একটা ব্যাপার ছিল। পরক্ষণে যেটা শুনতে পারলাম যে বড় ছেলেকে আগে চা দিয়েছে ওর মা, ছোট ছেলেকে পরে দিয়েছে। ওকে আগে কেন দিয়েছে? এই তো ভালোবাসার একটা, মানে ছেলেকে, হ্যাঁ এইটুকুর জন্য, মানে বড় ছেলেকে বেশি ভালোবাসে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা জুড়ে জাল সিম কার্ডের রমরমা। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আরও একজনকে আটক করা হয়। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। জলপাইগুড়ি জেলা জুড়ে 172টি জাল সিম কার্ড বিভিন্ন প্রতারণার কাজে ব্যবহারের অভিযোগ পাওয়া গিয়েছে। এরই মধ্যে 4টি মামলা শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে সাইবার থানার পুলিশ দেখতে পায় মালবাজার, মেটেলি, নাগরাকাটা, জলপাইগুড়িতে বিভিন্ন দোকান থেকে আঙুলের ছাপ এবং আধার কার্ড ব্যবহার করে জাল সিম কার্ড ইস্যু হয়েছে। আর এই সিম কার্ডগুলি কলকাতার বিভিন্ন কল সেন্টারে ব্যবহার হতো ব্যাংক জালিয়াতির কাজে। এরই মধ্যে মালবাজার থানা এলাকায় সবথেকে বেশি জাল সিম ইস্যু হয়। এরপরে মালবাজার থানার পুলিশ অর্ণব দত্ত নামে ক্ষুদিরাম পল্লীর এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও মেটেলি থানার পুলিশ নরেন্দ্র ঠাকুর, নাগরাকাটা থানার পুলিশ সুনীল প্রসাদ নামে 3 সিম কার্ড ব্যবহারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি শহরের এক ব্যবসায়ীকে আটক করেছে সাইবার থানার পুলিশ। এখনো পর্যন্ত ধৃতদের কাছ থেকে 35টি জাল সিম উদ্ধার করা হয়েছে। এই সিম কার্ডগুলি ব্যাংক প্রতারণার পাশাপাশি কোনো নাশকতা সংক্রান্ত কাজেও ব্যবহার করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা জড়িত তার খোঁজ চালানো হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে জাল সিম কার্ড থেকে চক্রের, আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে 3 জন গ্রেপ্তার এবং 35টি জাল সিম কার্ড, পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এরা মূলত কি করতো? এরা মূলত পিওএস সিস্টেমের সাহায্যে বাড়ি বাড়ি বা ভেন্ডিং টাইপের যারা সিম কার্ড বিক্রি করে সেই রকমভাবে সিম কার্ড দিত লোকজনকে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়িতে গত 1 বছর থেকে 2 বছরের 1030-তে যে এনসিআরবি পোর্টাল আছে, সেখান থেকে আমাদের এখানে 172টা ফোনের এগেনস্টে কমপ্লেন আসে, 172 সিম কার্ডের এগেনস্টে, যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা, সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। সেই 172টি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য থেকে এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে। এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে, আজকে আমরা 4টে কেস করেছি। কোতোয়ালিতে একটা, মালবাজারে একটা, মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা, নাগরাকাটা থানা এরিয়ায়। তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা পিছনে দেখছেন, তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড যেগুলো জাল সিম কার্ড সেগুলো ইস্যু হয়েছে। সেই জন্য তাকে ধরে আজকে আমরা আদালতের কাছে পেশ করছি। আদালত থেকে ওনার পুলিশ রিমান্ড নিচ্ছে, নিয়ে তারপর তদন্ত এগিয়ে নিয়ে যাব। এগুলোকে কি জাল সিম কার্ড বলবো না প্রি অ্যাক্টিভ বলবো? জাল সিম কার্ড মানে আপনার নামে আপনি যদি না জানেন কোথাও সেই সিম অন্য কেউ ব্যবহার করছে, সেটা প্রি অ্যাক্টিভই বলুন আর জালি বলুন, এটা সিম কার্ড জালিয়াতিই বলা যায়। কারণ আপনি একটা জায়গায় গেলেন আপনার নামে একটা সিম কার্ড ইস্যু করতে, সেখানে যার কাছ থেকে আপনি সিম কার্ড ইস্যু করছেন তিনি আপনাকে না বলে অন্য আপনার নামে আরও 4টে সিম কার্ড তুলে নিয়ে সেইগুলোকে অন্য কাউকে বিক্রি করলো প্রি অ্যাক্টিভ হিসাবে। সেই দিয়ে যদি কোনো রকম কোনো জালিয়াতি হয় তাহলে তো আপনার নামটাই আগে আসবে, কারণ সাবস্ক্রাইবার ডিটেল হিসাবে। সেইখান থেকে এই জালিয়াতির ঘটনা ঘটছে এবং আমাদের জেলায় প্রায় 172টি, তার মধ্যে আজকে 4টি হয়েছে। আর কিছুদিন আগে সাইবার পিএসে আরও একটি কেস করা হয়েছিল, মালবাজারের এই বানারহাট থানার একটি কেস করা হয়েছিল। সেখানে মোট আজকে 5টা কেস হলো এই নিয়ে, আজকে 4টে, আগে একটা হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যারা যুক্ত তাদের কাছেও কি এই সিম পৌঁছে যাচ্ছে? না, এরকম পর্যন্ত আমাদের কাছে যা এখনো পর্যন্ত ডাটা এসছে বা আমরা যা করেছি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই। এটা জালিয়াতির কাজেই ব্যবহার করা হচ্ছে। জালিয়াতি বলতে গিয়ে ব্যাংক ফ্রড এবং সাইবার জালিয়াতি। মালবাজার কেসে অ্যারেস্ট হয়েছেন অর্ণব দত্ত, ক্ষুদিরাম পল্লীতে থাকেন, পিএস মেটেলি, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। আচ্ছা, নাগরাকাটা পিএসে অ্যারেস্ট হয়েছেন সুনীল প্রসাদ অফ সুখানি বস্তি, নাগরাকাটা, জলপাইগুড়ি। এবং মেটেলি পিএসে অ্যারেস্ট হয়েছেন নরেন্দ্র ঠাকুর এলিয়াস পঙ্কজ, আরব কমিউনিকেশন অফ বড় দিঘি, টি গার্ডেন, মেটেলি, জলপাইগুড়ি। ধীমান রায়ের রিপোর্ট। বাড়ির প্রয়োজনে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা পড়ে গেলেন 3 জন, গুরুতর আহত এক মহিলা। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হারিয়ার বাড়ি এলাকায় ঘটে এমনই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর কালীনগর পাকা রাস্তায় হারিয়ার বাড়ি এলাকায় একটি কালভার্ট প্রায় 6 মাস আগে ভেঙে গিয়েছিল। তাই রাস্তার গুরুত্ব বিবেচনা করে কিছুদিন আগে সরকারিভাবে কালভার্ট তৈরির কাজ শুরু হয়। রবিবার বাড়ির প্রয়োজনীয় এলাকার বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ সেখানে মাটি আনতে যান। সেই সময় সেই মাটি চাপা পড়ে যান 3 জন। স্থানীয়দের বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এক পুরুষকে নিয়ে যাওয়া হয় রাজগঞ্জের গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। আরও কেউ চাপা পড়ে থাকতে পারে সন্দেহ করে আর্থ মুভার দিয়ে তল্লাশি চালানো হয়, তবে কারো খোঁজ মেলেনি। স্থানীয়রা দ্রুত গতিতে কালভার্টের তৈরির কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন। পাশাপাশি কেউ যাতে সেখানে মাটি নিতে না যান সে ব্যাপারেও নজরদারি রাখার দাবিও উঠেছে। অনেক দিক থেকে মাটি নিয়ে যায়, তো অনেক লোককে কিন্তু বাধা দিয়েছিলাম, পঞ্চায়েতেও আসে বাধা দিছে, আমরাও আসে বাধা দিয়েছিলাম। প্লাসে কিন্তু আমি থানাও কল করতে বলছিলাম,
থানা পুলিশও কিন্তু আসেনি, 2-1বার আসছিল। যে কাজটা নিয়েছে তাকেও কিন্তু আমি বলছিলাম যে এখানে একটা যে কোনো একটা ঘটনা হইতে পারে, এটা পারলে যদি যেহেতু কাজটা আপনার দেরি আসছে তাহলে আবার তো জিসিবি দিয়ে মাটিটা বন্ধ করে রাখেন, তাহলে এই জিনিসটা ক্ষতি হবে না, মানুষ তো মরবে না। আর যে পজিশনে বর্তমানে আসে যে মাটি খুঁজে যে কোনো একটা ঘটনা বিরাটন হবে। তা আজকে কী সাইডে একটা আজকে 5 জনের আওয়াজ আসছে, আবার তো একজনকে নিয়ে গেল নার্সিংহোমে, এখন জিসিবি আসতেছে, দেখতেছি কয়জন আসে। সব মিলে কয়জন আহত হয়েছে শুনতে পাচ্ছি? আহত মোটামুটি একজন নিয়ে চলে গেছে, এখন জিসিবি আসলে বোঝা যাবে যে এখানে কিছু লোক আছে নাকি। কিছু কিছু মানুষ বলতেছে যে আরও লোক আছে, এখানে লোক আছে। তাও মনে করেন যে ডাকি নিয়ে গেছে সে পুরুষ না মহিলা? না, ওইটা মেয়ে, বউ মোটামুটি বয়স হবে ধরো 45 বছর বয়স হবে। যার যে অবস্থা সিরিয়াস আছে? হ্যাঁ, সিরিয়াসে, বর্তমান সিরিয়াসে আছে। আচ্ছা, বাকিগুলো লোক আহত হয়েছে? না, এখনো কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু শোনা আছে বলে এখানে বলে ওরা লোক পুতা আছে বলে। একটা বলে বাচ্চা আছে, এরকম একটা বাচ্চা শোনা গেল, আর 2-3টা বলে মহিলা আছে এখনো শোনা যাচ্ছে, কিন্তু এখনো জিসিবি না আসলে বোঝা যাবে না। মানে 5 জন আসছিল? টোটাল 5 জন মাটি ঘুরতে আসছিল। একজনকে আপনারা পাঠাইছেন? একজনকে বাইর করে আবার তো নার্সিংহোমে ভর্তি করছি। এখানে দীর্ঘদিন থেকে জিসিবি ওই যে ঠিকাদার কাজ করতেছিল, আমরা বলছি বারবার যে কাজ দেরি হয় তবুও এটা জিসিবি দিয়ে গাড্ডারা বন্ধ দাও, অনেকবার বলা হয়েছে, অনেকবার, তার সত্ত্বেও শুনে না। থানাকেও ফোন করা হয়েছে, অনেকবার করেছে, আমরা কি করবো বলেন তো? আজকে কি হয়েছে ঘটনা? আজকে বলে শুনলাম যে 2 জন বলে মাটি ঘুরে আসছিল, 2 জন চাপা গেছে, ওটা বাইর হয়েছে, এখনো শোনা যাচ্ছে যে ভিতরে বলে লোক আছে। আচ্ছা, এইটুকুই জানা আছে। একজন মহিলাকে কি নিয়ে যাওয়া হয়েছে? একজন মহিলাকে, একজন পুরুষকে হসপিটাল নিয়ে গেছে। 2 জনকে পাঠানো হয়েছে? একজন তো অবস্থা খারাপ আছে। আচ্ছা, এখন আহত কজন হয়েছে? এখন আপাতত 2 জন আহত হয়েছে, মনে করছি আরো চাপা হতে মনে হচ্ছে আসে। এখন যাও জিসিবি আসে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কোন জায়গা ঘটনা এটা? এটা হচ্ছে তো হারিয়ার বাড়ি, মাইজেল অঞ্চল। ওরা কি বাড়ির জন্য মাটি নেওয়ার জন্য এসেছিল? বাড়ির জন্য। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 3রা মার্চ থেকে, চলবে 18ই মার্চ পর্যন্ত। জলপাইগুড়ি জেলার পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি করা হয়েছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর জেলা জয়েন্ট কনভেনার ভৈরব বর্মন। এদিন তিনি তথ্য দিয়ে বলেন, মাধ্যমিক পরীক্ষার মতোই বনবসতি এবং চা বাগান এলাকায় পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তার জন্য পর্যাপ্ত যানবাহনও থাকছে। বন দপ্তরের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জঙ্গল এলাকাগুলিতে পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার যাবতীয় কাজ বনকর্মীরা করবেন। মোট 74টি পরীক্ষা কেন্দ্রের মেইন ভেন্যুর সংখ্যা 17টি। এবার জেলায় মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 15,000। মাধ্যমিকের মতো এবারেও ছাত্রীদের সংখ্যা বেশি। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির নজরদারির ব্যবস্থা থাকছে। এমন সময় থাকছে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিংও। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপনারা অনেকেই জেনেছেন যে 3 মার্চ থেকে শুরু হচ্ছে এবং 18 মার্চ পরীক্ষা আমাদের শেষ হবে। সারা রাজ্যব্যাপী এই পরীক্ষার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন আমাদের জলপাইগুড়ি জেলাতেও সব দিক থেকে আমরা প্রস্তুতি সেরে ফেলেছি এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিকে যে ব্যবস্থা করা হয়েছিল বনবস্তি এবং চা বাগান বা এবং যে সমস্ত রিমোট এরিয়া থেকে যেসব ছাত্রছাত্রী তাদের জন্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাসের ব্যবস্থা থাকছে মাধ্যমিকের মতোই এবং উচ্চ মাধ্যমিকেও যে বনবস্তি এলাকা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছবে সেখানেও বন দপ্তরের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা থাকছে। তারা ছেলে মেয়েদেরকে স্কর্ট করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে এবং পরীক্ষা শেষে আবার তাদেরকে বাড়িতে ফিরিয়ে নেবে। আর আমাদের জেলায় এবার 74টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। এই 74টি ভেন্যুর মধ্যে 17টি ভেন্যু হচ্ছে মূল কেন্দ্র হিসেবে তারা কাজ পরিচালনা করবে। মোটামুটি সমস্ত বিষয়ে আমাদের প্রস্তুতি তুঙ্গে। কত পরীক্ষার্থী আমাদের এবার জলপাইগুড়ি জেলায়? প্রায় 15,000 পরীক্ষার্থী বসছেন। কত ছাত্রছাত্রী? ছাত্র প্রায় 6.5 আর ছাত্রী প্রায় 8.5। আর এমনি কি আর স্পর্শকাতর বুথ কি থাকছে? অ্যাকচুয়ালি পরীক্ষার সময় আমাদের প্রতিটি কেন্দ্রই স্পর্শকাতর, সেই অনুযায়ী আমাদের সিসিটিভির সার্ভেলেন্স ব্যবস্থা থাকছে। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ এবং যে করিডর এবং আমাদের কনফিডেন্সিয়াল রুম সেখানে সিসিটিভি নজরদারি থাকবে। আর এবারে একটি নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, সেটা হচ্ছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানে আমাদের জলপাইগুড়ি জেলার 74টি পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টরের মাধ্যমে ছেলে মেয়েদেরকে ফ্রিস্কিং করা হবে। ফ্রিস্কিং আমাদের ছেলে ছাত্রদেরকে মেল টিচিং স্টাফরা করবে এবং মেয়ে ছাত্রছাত্রীদের
ফিমেল টিচিং স্টাফরা করবে। পুলিশের থাকবে, সিভিকরা গেটের বাইরে থাকবেন এবং পুলিশ টহলদারি থাকবে, মূল কেন্দ্রে পুলিশ পিকেটিং থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তার কাজে শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়া গ্রামের রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছিল দীর্ঘদিন ধরে। পঞ্চায়েত ভোটের সময় গ্রামে এসে কথা দিয়েছিলেন বিধায়ক পাকা রাস্তা করে দেবেন। সেই কথা মতোই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাঁচা রাস্তা পাকা করার জন্য। সেই বরাদ্দ মতোই রবিবার থেকে রাস্তার কাজ শুরু হলো। কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন সদর বিডিও মিহির কর্মকার, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা রায়, অরিন্দম বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এ বিষয়ে জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 3 কোটি টাকা খরচ করে কামাতপাড়া এলাকায় 2.5 কিলোমিটারের রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজেরই শুভ সূচনা হয়ে গেল। রাস্তাটি কাঁচা থাকার সময় অনেক অসুবিধা হতো গ্রামের মানুষের, তাদের কথা চিন্তা করে রাস্তাটি পাকা করা হচ্ছে। মাননীয় উদয়ন গুহের উদ্যোগে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলে থাপাচিলা বুথে বহুদিনের এখানকার আকাঙ্ক্ষা আশার কে উপেক্ষিত লোক আছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমি এসেছিলাম 2023-এ, তখন এই এলাকার দাবি ছিল যে এই রাস্তাটা বহু খারাপ, মানে চলাচল করতে পারে না। তখনই আমি কথা দিয়েছিলাম, ঠিক আছে আমি বিধানসভার আগে এই রাস্তাটা করে দেব। তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2.5 কিলোমিটার 2.84 টাকা, মানে 2,84,00,000 টাকা ব্যয়ে এই রাস্তাটা উদ্বোধন আজকে হলো। অনেক প্রায় এই রাস্তাটা প্রায় 15 থেকে 20,000 লোক যাতায়াত করে। কাজে এই এলাকার দীর্ঘদিনের দাবি যে পূরণ করা হলো, এই এলাকার যাতায়াতে অনেক সুবিধা হবে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রাক প্রাথমিকে ভর্তি হওয়া পড়ুয়াদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর পশ্চিম মণ্ডলের বালাপাড়া তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে নবাগত এবং বর্তমান পড়ুয়াদের ভালো ও মন্দ স্পর্শ বিষয়ে সচেতন করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার মধুমিতা দাস। পাশাপাশি এদিন মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়েও সচেতন করা হয় সবাইকে। এই মণ্ডলের এসআই নাতাশা পারভিন জানিয়েছেন, ছোট থেকেই স্পর্শের বিষয়ে একটি ধারণা থাকা ভালো। স্কুল কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। ভালো স্পর্শ কোনটা, বাজে স্পর্শ কি বলবেন এই ক্যাম্পটাকে, অ্যাওয়ারনেস যে বিষয়টা রয়েছে? আমি এটাকে ভীষণভাবে সাধুবাদ জানাবো। তার কারণ হচ্ছে যে শিক্ষা শুরু বাড়িতেই, আর আমাদের এই স্কুল, আমাদের বিদ্যালয়, এগুলো সমস্ত কিছু আমাদের বাচ্চাদের কাছে বাড়ির মতোই। সেই জন্য এখন যখন পৃথিবী এত এগিয়ে যাচ্ছে, এই গুড টাচ ব্যাড টাচের কনসেপ্টগুলো যাতে তারা আগে থেকেই জানতে পারে, তারা যাতে পরিষ্কারভাবে জানতে পারে, মানে টিচিংটা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটার ফলে না ওদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকতে পারতো, ভ্রান্ত ধারণা থাকতে পারতো, সেগুলোর থেকে কিন্তু ওরা বুঝতে পারবে যে না, কোনটা ভালো কোনটা খারাপ। এটা এত একটা সুন্দর উদ্যোগ। আমি অনেকক্ষণ ধরে নিজেও শুনছিলাম, আমিও জানবার বুঝবার চেষ্টা করছিলাম যে এরা কিভাবে এত ছোট বাচ্চাদেরকে এটা বোঝাবে, কিন্তু ওরা খুব সুন্দরভাবে একদম বয়সও উপযুক্তভাবে ওদের বয়সে ওরা যেভাবে নিতে পারবে অনেকটা সেভাবেই বোঝানোর চেষ্টা করছে, এবং বাচ্চারাও সেটা খুব সুন্দরভাবে গ্রহণ করছে। আমি পুরো প্রচেষ্টাটাকেই খুবই সাধুবাদ জানাচ্ছি, আর স্কুলের উদ্যোগকে তো খুবই সাধুবাদ জানাচ্ছি এটা। অপরদিকে প্রধান শিক্ষক বলেন, সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মিড ডে মিলের রকমারির পদের ব্যবস্থাও করা হয়। সেই প্রত্যেকটা স্কুলে যেহেতু ভাষা দিবসটা উদযাপন করা হচ্ছে, সেই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা একদিকে ভাষা দিবস উদযাপন এবং তার সাথে নবীনবরণ উৎসবটাকে আমরা কিন্তু চেষ্টা করেছি একটা নতুন রূপ দেওয়ার জন্য। আমাদের স্কুলে যে প্রি প্রাইমারি 1 এবং 2-তে যে
বাচ্চারা এসেছে ভর্তি হয়েছে, তাদেরকে আমরা একটু কিছু গিফট, তারপরে কিছু আধুনিকতার ছোঁয়ায় যে সমস্ত বইগুলো হারিয়ে গেছে, যেমন বর্ণ পরিচয়, ধারাপাত, এই বইগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়ে ওদেরকে আরও বেশি উৎসাহিত করব, যাতে আরও অনেক ভালো ভালো ছাত্র এবং আমাদের এই সরকারি স্কুলগুলোর দিকে আগ্রহী হয়। এই জন্য আমরা একটা নবীনবরণ উৎসবের অনুষ্ঠান করেছি এবং তার সাথে সাথে আমরা একটা এখানে ভোজনের ব্যবস্থাও করা হয়েছে। আর ভাষা দিবসের কথা তো বললাম, আর সবচেয়ে একটা সুন্দর হয়েছে যে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের চেষ্টা অনেক দিন ধরে করার চেষ্টা করছিলাম। সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আজকে স্কুলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের ব্যবস্থা করা হলো, যেটার মধ্যে গ্রুপ টাচ, ব্যাড টাচ এবং তার সাথে ডেঙ্গুর কিছু ছোট ছোট বাণী সচেতনতা ওরা প্রথম দিকে বললো। এই জিনিসগুলো খুব ভালো লাগলো। শিশু চাইল্ড অর্গানাইজেশন জলপাইগুড়িতে ওরাই আজকে মেনলি সচেতনতার প্রোগ্রামটা করলো। আজকে বাচ্চাদের যাতে একদিকে তো মিড ডে মিল আছেই, সরকারের যে প্রচেষ্টাটা চলছে যে মিড ডে মিলের মধ্য দিয়ে বাচ্চাদের যাতে পুষ্টিটা সুন্দরভাবে থাকে, সেই মিড ডে মিলের প্রোগ্রামটা তো আমাদের স্কুলে আছেই, প্লাস আমরা স্কুলগতভাবে এক্সট্রা কিছু অ্যাড করার চেষ্টা করেছি। আমাদের ওই তিথি ভোজনের মধ্য দিয়ে আমাদের আজকে বিশেষ মেনু আছে মাংস, আর এমনি সাধারণ আছে ভাত, ডাল, তারপরে হচ্ছে মিষ্টি, চাটনি, আর হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, আর হচ্ছে মটরশুঁটি দিয়ে একটা সুন্দর করে সবজি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। যুবকদের বিভিন্ন কাজে উৎসাহ বাড়াতে এবং দেশের জনকল্যাণমূলক কাজের বার্তা তুলে ধরতে মাইক বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনানোর আয়োজন হলো। রবিবার জলপাইগুড়ির বিজেপি টাউন মণ্ডল 1 নম্বরের ব্যবস্থাপনায় 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়। বোসপাড়া মোড়ে বাজার চত্বরে সকাল থেকেই বিজেপি নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অভিজিৎ মিত্র, মানস মুস্তাফি সহ আরো অনেকে। বিজেপি টাউন মণ্ডল 1 নম্বরের সভাপতি মনোজ শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মন কি বাত শোনানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি চলছে। আজকে আমাদের 20 নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজির 119তম মন কি বাত শোনার ব্যবস্থা আমাদের 20 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে করা হয়েছে। এখানে আমরা প্রত্যেকটা মাসে শেষ রবিবার কোনো না কোনো ওয়ার্ডে আমরা মণ্ডলের পক্ষ থেকে শোনার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী মোদীজির মন কি বাত বিভিন্ন বিষয়ের উপরে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজি কথা বলেন। আজকেও বিভিন্ন স্যাটেলাইট সম্বন্ধে বা এআই টেকনিকের যে এআই টেকনিকটা দুনিয়ার মধ্যে কাজ করছে, এর মধ্যে একটা বড় সাবমিট হয়ে গেল, যেখানে মোদীজি গিয়েছিলেন এআই সাবমিটে। এগুলো নিয়েও কথা বলছেন, এখনও অন্যান্য বিষয় নিয়ে কথা বলবেন, যেগুলো আমরা পরে জানতে পারবো। এখন আমরা শুনতেছি এখানে। তো আজকে আমরা এই 20 নম্বর ওয়ার্ডে সম্মানীয় মোদীজি 119তম মন কি বাত শোনার ব্যবস্থা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। স্বচ্ছ জল স্বচ্ছ মন এই কর্মসূচির অঙ্গ হিসাবে সাফাই অভিযান কর্মসূচিতে এগিয়ে এলেন জলপাইগুড়ির সন্তন নিরঙ্কারী মিশনের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি শহরের বাবুঘাট এলাকায় করলা নদীর ধারে কোদাল ঝাড়ু হাতে এলাকায় জঙ্গল সাফাই অভিযান কর্মসূচিতে নামেন মিশনের সদস্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে অরূপ কর্মকার জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো এবারেও সাফাই অভিযান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছ জল স্বচ্ছ মন এই মিশনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। সারা ভারতবর্ষব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটা আমাদের সন্তনিরঙ্কারী মিশন আছে, তো আমাদের সন্তনিরঙ্কারী মিশন চ্যারিটেবল ফাউন্ডেশন উদ্যোগে আমরা এটা করে থাকি প্রতি বছর। আমাদের যে গুরুদেব আছেন হরদেব সিংজি মহারাজ, ওনার জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছর 23শে ফেব্রুয়ারি আমরা সাফাই অভিযান করে থাকি। তো আমরা এই বছর নির্মল জল অভিযান শুরু করেছি আমাদের মিশন থেকে, এবং অল ওভার ইন্ডিয়া সব জায়গায় এটা আমাদের পরিষ্কার হয়ে আছে। আজকে কোন জায়গায় কি করছেন? আমরা একটা বাবুপাড়া ঘাট, কৈলাস ভবনের উল্টা পাশে যে ঘাটটা আছে ধোবা ঘাট, সেটা আমরা পরিষ্কার করছি। না না, সরকারি সংগঠন না, আমরা একটা আধ্যাত্মিক সংস্থান। আমাদের এখানে আমরা নিরাকার নিয়ে চর্চা করি। হ্যাঁ, আমাদের আপনি যারা গুগলে যদি সার্চ করেন সন্তনিরঙ্কারী মিশন বলে, সেখানে আপনার সব পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ইয়ং ফর্টিস ক্রিকেট টুর্নামেন্ট 2025 20, 21, 22 এবং 23শে ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে 6টি দল অংশগ্রহণ করেছিল।
এদিন চূড়ান্ত পর্যায়ের খেলা হয়ে গেল। 40 বছরেরও বেশি ক্রিকেটার যারা প্রায় বেশিরভাগ সময়ই এখন মাঠ ছাড়া, তারা খেলেন এখানে। মিলন সংঘ ময়দানে খেলা অনুষ্ঠিত হয়। এবারে এই টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষ। মিলন সংঘ ময়দানে আয়োজিত এই মেগা টুর্নামেন্টের আয়োজক, ব্যবস্থাপনা এবং পরিচালনায় জলপাইগুড়ি কোকোনাট কর্নারের বন্ধুরা। এটি একটি পুরনো বন্ধুদের এক মিলন উৎসব, এমনটাই দাবি করেছেন উদ্যোক্তারা। এদিনের মেগা ফাইনালে পরস্পরের মুখোমুখি দিশারি ক্লাব এবং JCT2 দল। সন্ধ্যায় রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমস্ত অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়। সঙ্গে ছিল জলপাইগুড়ির প্রাক্তন কৃতি খেলোয়াড় এবং প্রাক্তন ক্রীড়া কমিটির বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান। এটা আমরা অর্গানাইজ করছি জলপাইগুড়ি কোকোনাট কর্নার। এটা হচ্ছে ইয়ং 40s টুর্নামেন্ট। 40 বছরের ঊর্ধ্বে যে প্লেয়াররা যারা আগে জলপাইগুড়ির মাঠে খেলতো, সেই সমস্ত প্লেয়ারদের আবার মাঠে ফিরিয়ে আনার জন্য এই টুর্নামেন্ট করা হয়েছে। এবং আমাদের আরেকটা উদ্দেশ্য আছে যে নতুন জেনারেশন তো ভার্চুয়াল জগতে বাস করে, তাদেরকে দেখিয়ে দেওয়া যে ভার্চুয়াল জগতের চেয়ে অনেক বেশি যদি বাস্তবের ক্রীড়াক্ষেত্রে তারা ফিরে আসে, তারা অনেক আনন্দ করতে পারবে। এবং আমরা আমাদের ছোটোবেলাটা যেভাবে কাটিয়েছি বন্ধুরা, সেই জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। কতগুলো টিম? আমাদের 6টা টিম অংশগ্রহণ করেছে। আজকে একদিনের খেলা? না, এটা 4 দিন ধরে হচ্ছে। আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 3 দিন খেলা হয়ে গেছে। শুরু কবে হয়েছিল? শুরু হয়েছিল 20 তারিখ। আর আজকে চূড়ান্ত পর্যায়ে? আজকে চূড়ান্ত পর্যায়ে। কোনো কি বিশেষ পুরস্কার রয়েছে আপনাদের? আমরা যেহেতু 40 প্লেয়ারদের নিয়ে চ্যাম্পিয়ন, রানার্স, বেস্ট ফিল্ডার সমস্ত ট্রফি তো আছেই, ম্যান অফ দ্য ম্যাচ থেকে আরম্ভ করে প্রতিটা ম্যাচে, এবং যতজন প্লেয়ার খেলেছে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে প্রাইজ দেবো। এছাড়া যারা কৃতি খেলোয়াড় আছে পুরনো, যারা এই মাঠে খেলেছে বা এখানে খেলেছে, তাদেরকেও, তারা হয়তো আজকে খেলার সঙ্গে নেই, তাদেরকেও আমরা সংবর্ধনা দেবো। গতবারও আমরা দিয়েছিলাম, এবছরও দেবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সবচেয়ে বড় খবর, ময়নাগুড়িতে নিজের মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দমোহনীতে। জেলা জুড়ে জাল সিম কার্ডের রমরমা ব্যবসা। জেলার বিভিন্ন থানায় 4টি মামলা দায়ের। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার 3। রাজগঞ্জে মাটি চাপা পড়ে গুরুতর জখম 2 মহিলা সহ 3 গ্রামবাসী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।